নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আপনাদের সবাইকে আমাদের আরেকটি ব্লগে স্বাগত জানাই। আপনারা দেখছেন আমাদের গোয়া ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব। তো আমরা দ্বিতীয় দিন প্রথমে চলে গেছিলাম আগুয়ারা ফোর্ট সেন্ট্রাল জেলে, তারপর সেখান থেকে আগুয়ারা ফোর্ট, তারপর একটু এদিক ওদিক ঘুরে আমরা রাতে ডিনার করতে পৌঁছে গেছিলাম গোয়ার একটি বিখ্যাত রেস্টুরেন্ট কাম বার ফিশার্সম্যান কোভে। আমাদের প্রায় বাঙালিদেরই তো একটাই সমস্যা, সারাদিনে পেটে একবার ভাত না পড়লে ঠিক যেন দিনটা জমে না। তাই আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট চাল ডাল একসাথে সেদ্ধ করে ঘি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমরা চাল ডাল আর ঘিটা লবণটাও বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। চটপট খেয়ে দিয়ে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেদিনে ভ্রমণের উদ্দেশ্যে। এখন সকাল 11টার মতো বাজে, একটি রোদ ঝকঝকে পরিষ্কার সকাল। যদিও এটা অক্টোবর মাস, তবুও গরমটা এই সময় অতিরিক্তই ছিল। আমরা বুঝতে পারিনি যে অক্টোবর মাসেও এই গরমটা থাকবে। তাই আমরা রেকমেন্ড করব, যখনই আপনারা গোয়া আসার প্ল্যান করবেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই আসার চেষ্টা করবেন, তাহলে গরমটা এতটা ফিল করতে পারবেন না। এই সময় যদিও গরম থাকলেও সন্ধ্যের সময়টা কিন্তু বেশ মনোরম পরিবেশ হয়ে যেত। সুন্দর মান্ডবী নদীর পাশ ধরে আমরা পৌঁছে গেলাম আগুয়ারা ফোর্ট সেন্ট্রাল জেলে। এখানে ঢোকার প্রবেশ মূল্য হলো পার হেড 200 টাকা। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এই সুন্দর ফোর্ট আগুয়ারা জেলটি পর্তুগিজরা 1612 সালে বহিরাগত আক্রমণ থেকে গোয়াকে রক্ষা করার জন্য একটি প্রতিরক্ষা ফাঁড়ি হিসেবে তৈরি করেছিল। এটি কিন্তু গোয়ার প্রাচীনতম দুর্গ ও কারাগার। দুর্গটি বছরের পর বছর ধরে অনেক সংস্কার ও সংযোজন করা হয়েছে এবং 1960 সাল পর্যন্ত পর্তুগিজ অপরাধীদের জন্য কারাগার হিসেবে কাজ করেছে এই জেলটি। আপনাদের বলে দিই, এখানে কিন্তু পার্কিং চার্জ 30 টাকা। সামনে এখানে স্কুটিটা রেখে ভেতরে ঢুকতে হবে। এই জেলটির ভেতরে বিভিন্ন মিউজিয়াম রয়েছে, যেখানে পর্তুগিজ শাসনের বিরুদ্ধে গোয়ার স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপের ঘটনা তুলে ধরা রয়েছে। গোয়া এলে এই মান্ডবী নদীর পাশে এই ফোর্ট জেলটিতে কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবেন, কারণ এখানে ভীষণ মনোরম পরিবেশ। এই নদীর পাশে দাঁড়িয়ে থাকতে যেন মনটা একদম হালকা হয়ে যায়। এখানে দেখুন, একটি সেলের ভেতরে একটি মডেল করা রয়েছে, যার থেকে বোঝা যায় যে তখনকার দিনে বন্দীদের ওপর কিভাবে অত্যাচার চালানো হতো। ভেতরে কিছুটা ঢুকে একটি সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাওয়ার পর বিভিন্ন এই ঘরগুলি থেকে মান্ডবী নদীটা যেন আরো সুন্দর হয়ে চোখের সামনে ভেসে উঠছিল। দোতলাতেও কিছু সেল ছিল, সেগুলো আমরা একটু ঘুরে দেখে নিলাম। এই সেলগুলোর ভেতরে ঢুকলে বোঝা যায় যে এখানকার জীবনটা কতটা ভয়ঙ্কর হয়।
তোমাকে এই ভেতরে রেখে চলে যাব? চলে যাও, আমি বন্দি এখন। তুমি বন্দি? তাহলে থেকে যাও এখানে, ওখানে বিছানাপত্র আছে, শুয়ে যাবে। বেরিয়ে আসলাম। কেন? এবার আমরা প্রথম মিউজিয়ামে ঢুকলাম। এরকম আরো অনেক কটা মিউজিয়াম আছে, সবগুলোই ঘুরে দেখাবো আপনাদের। এই মিউজিয়ামগুলোর ভেতরে গোয়ার প্রাচীন ইতিহাসগুলো তুলে ধরা রয়েছে এই বিভিন্ন অডিও ভিজুয়াল এফেক্টের মাধ্যমে। আপনাদের যাদের ইতিহাস নিয়ে ন্যাক আছে তারা কিন্তু এখানে আসলে গোয়ার ইতিহাস নিয়ে আরো ভালোভাবে জানতে পারবেন। এখানে একটি বায়োস্কোপও রাখা ছিল, সেটা একটু ঘুরিয়ে দেখে নিলাম। ভেতরে কি কি দেখা যাচ্ছিল আপনারাও একটু দেখে নিন। এখানে ক্যামেরা সহ একটি বড় স্ক্রিন ছিল, যেখানে আপনারা নিজেদের ছবি তুলে একটি স্মৃতি হিসাবে এই মিউজিয়ামে রেখে যেতে পারেন। আমরাও সেখানে একটি ছবি তুলে নিজেদের একটা স্মৃতি হিসাবে রেখে এসেছি। এবার আমরা ঢুকছি মিউজিয়ামের দ্বিতীয় ঘরে। এখানেও অনেক রকম ইতিহাস সম্পর্কে জানা যাবে, গোয়ার নানান রকম ইতিহাস, নানান রকম কালচার সম্পর্কে জানা যাবে। এখানে দেখুন এই চাকাগুলো ঘুরিয়ে যে কোনো বোতলে ক্লিক করলে বিভিন্ন রকম তথ্য উঠে আসবে। আমরা যে বোতলটিতে ক্লিক করেছিলাম তার ভেতর থেকে উঠে এলো ডক্টর রাম মনোহর লোহিয়ার তথ্য। একটা বোতলে নিয়ে এসো, হ্যাঁ মাঝখানটা। যেখানে একটা চালাও। এখানে দেখুন কিছু পাজল ছিল, যেটা স্ক্রিনে টাচ করে ম্যাচ করাতে হবে, তো আমরা সেটাও একটু করে নিলাম।
এই দেখুন কিছু দূর এসে আরেকটা বায়োস্কোপ, সেটাও আমরা একটু দেখে নিলাম। চলুন আপনারাও দেখে নিন। এবার আমরা বেরিয়ে এসে সাইডে দেখুন একটা ওপেন ক্যাফে ছিল, সেখানটা একটু ঘুরে নিলাম। যদিও আমরা এখানে কিছু খাইনি, এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছি। মান্ডবী নদীর ওপরে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। এই রোদে গরমে ভীষণ কাহিল অবস্থা, জল পিপাসাও পেয়েছিল জোর। তখনই বাদিকে চোখে পড়লো ঠান্ডা জলের ব্যবস্থা, একটা মেশিন রাখা রয়েছে, সেখান থেকে আমরা ঠান্ডা জল খেয়ে নিলাম। এটা বেশ ট্যুরিস্টদের জন্য ভালো ব্যবস্থা। জল খেয়ে একটু ঠান্ডা হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আগুয়াডা জেল থেকে আগুয়াডা ফোর্টের উদ্দেশ্যে। কিছুটা আগেই এখানে পার্কিং চার্জ নিয়ে নিল, এখানেও পার্কিং চার্জ 30 টাকা। আগুয়াডা ফোর্টের পাশে একটি লাইট হাউস আছে, তো সেটা আমাদের জানা ছিল না। ওখানে যাওয়ার পরই আমরা জানতে পারলাম। তো সেখানে আমরা স্কুটিটা পার্ক করে ফোর্টের সামনে আমরা লাইট হাউসের দিকে একটু হেঁটে এগিয়ে গেলাম। এখানে ঢোকার টিকিট ছিল 20 টাকা করে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে এই লাইট হাউসের ভেতরে সিঁড়ি দিয়ে একদম টপে যাওয়া যায়, তো আমরা সেখানেই চললাম। কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে এভাবে লোহার সিঁড়িতে একদম টপে যেতে হবে। টপ থেকে একদম দেখুন, একদম পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ ভিউ। এবং লাইট হাউস থেকেও কিন্তু আগুয়াডা ফোর্টটা দেখা যায়। এই দেখুন আগুয়াডা ফোর্টটা দেখা যাচ্ছে লাইট হাউস থেকে। এবার আমরা লাইট হাউস থেকে বেরিয়ে আগুয়াডা ফোর্টে চলে এলাম। ঢুকেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। তো এখানে আমরা প্রথমে টিকিটটা কেটে নিলাম। এখানে আমাদের টিকিট পড়েছে ওই পার হেড 25 টাকা করে। ফরেনার্সদের জন্য 300 টাকা পার হেড, আর 15 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রি। তো আমরা টিকিট কেটে ভিতরে চললাম। এখানে দেখুন গাছের তলায় সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, যাতে মানুষ এই গরমে ঘুরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। পর্তুগিজ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ কিন্তু এই আগুয়াডা ফোর্ট। এটি 1609 থেকে 12 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই দুর্গটি মান্ডবী নদীতে প্রবেশ সীমিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যাতে বাইরের শত্রুর আক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। এই ফোর্টটি সকাল 9টায় খোলে এবং 5:30টায় বন্ধ হয়ে যায়। এখানে আমরা টিকিট চেক করিয়ে ভেতরে ঢুকে গেলাম। আগুয়াডা ফোর্ট এবং আগুয়াডা সেন্ট্রাল জেল দুটোই ঘোরার জন্য কিন্তু হাতে অন্তত ঘন্টাখানেক সময় রাখবে, তাহলে ভালোভাবে ঘোরা যাবে। যদিও গরমে আমাদের একটু অস্থির অবস্থায় তৈরি হয়েছিল, তবুও আমরা ঘুরেছি খুব ভালো করে। এই ফোর্টের পাশ দিয়েও কিন্তু বয়ে গেছে এই সুন্দর মান্ডবী নদী।
একটা রোদ যদি না থাকতো আমরা আরও কিছুক্ষণ সময় এখানে কাটাতাম, কিন্তু এত রোদ ছিল যে গরমে কাহিল হয়ে যাচ্ছিলাম, সেজন্য আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। ফোর্ট থেকে বেরোনোর পথে দেখুন গোয়ার বিভিন্ন স্থাপত্যের ছবি তুলে ধরা ছিল। বেরিয়ে এসে আমরাও একটু গাছের তলায় বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। এখানেও কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। গেট থেকে বেরিয়েই একটি লেমন সোডা ওয়াটারের দোকান দেখতে পেলাম। তো গরমে তো খুব হাঁসফাঁস করছিলাম, সেই জন্য আমরা একটু লেমন সোডা ওয়াটার খেয়ে নিলাম গরমে একটু স্বস্তির জন্য। সেই দোকানে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাগাতোর বিচের উদ্দেশ্যে। গোয়া কিন্তু ছোট হলেও খুব সুন্দর একটি গোছানো শহর। আমরা যেটুকু দেখেছি এখানে মানুষজনও কিন্তু ভীষণ ভালো। বাইরে থেকে ঘুরতে গেলে কখনোই কিন্তু আপনাদের আনসেফ ফিল হবে না, নিজেদের মতন ভালোভাবেই কিন্তু ঘোরা যায় এখানে। আমরা পৌঁছে গেলাম বাগাতোর বিচে। এখানে পার্কিং চার্জ নেই, এখানে বিচের পাশে স্কুটি রেখে দেওয়া যায়। তো সেখানে আমরা স্কুটি রেখে বিচের দিকে এগিয়ে গেলাম। বাগাতোর বিচটি খুব বড় এবং নামকরা বিচ না হলেও ছোটোর উপরে বিচটি কিন্তু ভীষণ সুন্দর। পার্সোনালি আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি চান নিরিবিলিতে একান্তে সময় কাটাতে বা সূর্যাস্ত দেখতে, তাহলে অবশ্যই কিন্তু এই বিচে আসতেই হবে। আমরাও কিন্তু সূর্যাস্তটা এই বিচ থেকেই দেখেছিলাম নেক্সট দিন, সেটা নেক্সট ভিডিওতে আসবে। আজও আমরা সন্ধে নামার মুখেই এসেছি, কিন্তু আমরা আসার আগে সূর্য অস্ত চলে গেছে। কিছুটা সময় আমরা এখানে একান্তে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে হঠাৎ দেখুন কি পেলাম, জ্যান্ত শঙ্খ। হোমস্টেতে ফিরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গোয়ার নাইট লাইফ এনজয় করতে। আমরা পৌঁছে গেলাম গোয়ার বিখ্যাত রেস্টুরেন্ট কাম বার ফিশার্সম্যান কোভে, যেটি অবস্থিত ক্যান্ডোলিম বিচ রোডে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা ক্যান্ডোলিম, কালাঙ্গুট, বাগা যে বিচেই থাকুন, এই রেস্টুরেন্টটায় কিন্তু অবশ্যই একবার ভিজিট করবেন। আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম একটা চিকেন সিজলার আর একটা ক্র্যাব মশলা ফ্রাই। ক্র্যাব মশলা ফ্রাইটা কিন্তু জাস্ট অসাধারণ। এখানে এলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, হাইলি রেকমেন্ডেড।
জীবনের সব চিন্তাভাবনাগুলো ভুলে সেদিন সবাই ওখানে মেতে উঠেছিল কিন্তু আনন্দের উচ্ছ্বাসে। ডিনার করে বেরিয়ে সেদিন রাতে আমরা চলে এসেছিলাম একটু ক্যালাঙ্গুট বিচে। তখন রাত 12টা 12:30 মতো বাজে। তখনও এত লোকজন, এত গান বাজনা, দেখে মনেই হচ্ছিল না যে এত রাত হয়ে গেছে। কিন্তু রাত হলেও এখানে কিন্তু কোনো ভয় বা চিন্তার কোনো কারণ নেই। এখানে যে যার নিজের মতন কিন্তু এনজয় করছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। রাতেও দেখুন কি সুন্দর আলো ঝকঝকে জমজমাট পরিবেশ। তখনও অবধি মানুষের কতটা ভিড়। প্রায় রাত 2-2:30 অবধি আমরা ওখানে সময় কাটিয়ে ফিরে এসেছিলাম হোমস্টেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।